সারফারাজ সোফায় বসে ফাইলের পাতা উল্টে পাল্টে তাতে নজর বুলাচ্ছিল। ওর চোখের নিচে হালকা কালচে দাগ ফুটে আছে, যা ক্লান্তির জানান দিচ্ছে স্পষ্টভাবে। ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে রেখেছে কাজের প্রতি অটল মনোযোগ রাখতে। সারফারাজের পাশেই প্যাটের কাছে দুহাত বাজ করে দাঁড়িয়ে আছে ওর পিয়ে আহাদ। বাজকৃত হাতেই আহাদ ধরে রেখেছে একটা কলম ও একটা ছোট আকারের ডায়েরি। সারফারাজ একটা ফাইল আহাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই কাজের জন্য মিটিং এর তারিখটা আগামী সোমবার ঠিক করে দাও। আহাদ আচ্ছা স্যার বলে ফাইলটা নিল ও তাতে নজর বুলালো। সারফারাজ আরেকটা ফাইল খুলে তাতে নজর বুলাচ্ছিল। সেই সময় দরজায় এসে থামলো পিহু আর নীরা। নীরা আস্তে করে ইশারায় পিহুকে বলল, তুমি যাও ভিতরে, আমি বাইরে আছি। পিহু নিঃশব্দে মাথা নেড়ে এগিয়ে এসে রুমে ঢুকতেই ওকে দেখা মাত্র আহাদ হেসে বলল, আসসালামু আলাইকুম চাচি আম্মা, কেমন আছেন? পিহু কিছুটা আটকে উঠল আহাদের কণ্ঠ হঠাৎ চাচি আম্মা সম্বোধন শুনে। পরপর নিজেকে সামলে নিয়ে জোরপূর্বক হেসে পিহু বলল, ওয়ালাইকুম আসসালাম আব্বা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আহাদ ওর ৩২ পাটি দাঁত বের করে প্রতি উত্তর করল। সারফারাজ একবার আহাদের দিকে তাকিয়ে আবারও পিহুর দিকে তাকালো। পরপরই নজর সরিয়ে ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটিয়ে তুলল। পিহুর গলা হালকা শুকিয়ে এসেছে ইতিমধ্যেই। তবুও সাহস সঞ্চয় করে পিহু বলল, আপনি কি একটু সময় দিতে পারবেন? কথা ছিল সামান্য। সারফারাজ কলমটা নামিয়ে বলল, কেন, কিছু দরকার? হ্যাঁ, একটা দরকার ছিল। তখনই আহাদ নিজের পকেট থেকে ফোনটা বের করে বলল, স্যার, আমার ওয়াইফ কল করেছে, একটু কথা বলে আসি। সারফারাজ ঠান্ডা স্বরে বলল, ফোন সাইলেন্টে ছিল, বুঝলে কিভাবে কল এসেছে? আহাদ হেসে বলল, ভাইব্রেটে রেখেছিলাম স্যার। সারফারাজ মাথা নেড়ে বলল, ঠিক আছে, যাও। আহাদ বেরিয়ে আসতেই দরজার আড়ালে নীরাকে দেখে আটকে উঠল। নীরা দ্রুত ইশারায় আহাদকে চুপ থাকতে বলল। আহাদ নিজের বুকে অল্প থুতু ছিটিয়ে নিচু গলায় বিড়বিড় করল, আল্লাহ বাঁচাও, এই ঘরের প্রত্যেক দেয়ালের আড়ালে আড়ালে কোনো না কোনো রহস্য লুকিয়ে থাকেই। অতঃপর সেখান থেকে সরে গিয়ে পাশে দাঁড়িয়ে ফোন থেকে ফেসবুক অ্যাপ খুলে স্ক্রল করতে করতে বিড়বিড়িয়ে বলল, স্যারের সাথে থাকতে থাকতে আমারও মাথায় উপস্থিত বুদ্ধি হয়েছে। পরিস্থিতির বিপাকে না পড়ে সেখান থেকে সহজে বেরিয়ে আসার জন্য কি করা দরকার সেসব বুঝে উঠতে শিখে গেছি অনেকটাই। তাই তো একটু আগে বউ কল করেনি, তবুও কলের বাহানা দিয়ে বেরিয়ে এলাম। রুমের ভিতরে সারফারাজ ফাইলগুলো বন্ধ করে পিহুর হাত ধরে টেনে ওকে নিজের পাশে বসালো। পিহুর উপর শান্ত দৃষ্টি স্থির করে বলল, বলো বউ, কি বলতে চাও তুমি? পিহু চোখ নামিয়ে রেখেছে, আঙ্গুলের ডগায় নিজের ওড়নার একটু অংশ পেঁচিয়ে ফেলেছে। অতঃপর বলল, আমি একটু অনাথ আশ্রমে যেতে চাই। সারফারাজ অবাক হলো না, শান্ত কণ্ঠেই বলল, হঠাৎ অনাথ আশ্রম? সামনে শীতকাল আসছে, ওখানে থাকা বাচ্চাদের শীতের কাপড় দরকার, তাই এই শীতটা যেন কিছু সংখ্যক বাচ্চারা কম কষ্ট পেয়ে কাটাতে পারে, এমন চিন্তা করে ওদের মাঝে শীতবস্ত্র বিতরণ করব ভেবেছিলাম। বলতে পারেন এটা আমার অনেক আগের ইচ্ছা। তখন তো সামর্থ্য ছিল না, তাই পূরণ করতে পারিনি। এখন তো আপনার বদৌলতে করতে পারবো, এজন্য বললাম। সারফারাজ কিছুক্ষণ পিহুর দিকে তাকিয়ে রইল, তারপর নিঃশব্দে মাথা নেড়ে বলল, ঠিক আছে, যাও, তবে বাড়ির গাড়ি আর ড্রাইভারকে সাথে নিয়ে যেও। পিহু মাথা নেড়ে বলল, ঠিক আছে। বাইরে দাঁড়িয়ে নীরা সারফারাজ ও পিহুর সব কথোপকথন ক্লিয়ারলি শুনতে পেরেছে। নীরা দু হাত তুলে খুব ধীরে, ইয়েস, পারমিশন পেয়ে গেছি বাবিপো, বলে উঠল। অতঃপর নিজের রুমের উদ্দেশ্যে যাবে বলে পা বাড়াতেই আহাতকে ভ্রু কুঁচকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে নীরা ভ্রু নাচিয়ে জানতে চাইল, কি? আহাদ প্রতি উত্তরে মাথা নাড়িয়েই কিছু না বুঝিয়ে দৃষ্টি সরিয়ে নিল। ঘড়ির কাঁটা যেন আজ ইলমার বিপক্ষে লড়ছে। চোখ খুলতেই জানালার পর্দাকে ফাঁকি দিয়ে ঘরের ভিতরে চলে আসা দুষ্ট সূর্যের আলোর দল ইলমার চোখে এসে বাড়ি খেল যেন। দেয়ালে টানানো ছোট্ট ঘড়িটার দিকে তাকাতেই সময় তখন 10টা বাজতে মাত্র 10 মিনিট বাকি দেখে ইলমা জট করে শোয়া থেকে উঠে বসে বলল, হায় আল্লাহ, আজ তো আমার কাজের প্রথম দিন ছিল, আর আজই এত লেট করলাম। চোখ মুছতে মুছতে বিছানা ছেড়ে দৌড়ে বাথরুমে চলে গেল ইলমা। ফ্রেশ হয়ে এসে তাড়াহুড়োয় চুলটাও ঠিকমতো আঁচড়ানো হলো না ইলমার। সাদা রঙের একটা থ্রি পিস গায়ে জড়িয়ে সাথে গাঢ় সবুজ রঙের হিজাব পরে আয়নায় নিজেকে এক ঝলক দেখে র্যাকের উপর থেকে তালা চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে দরজায় তালা লাগিয়ে দিল ইলমা। পাশের রুমের মেয়েটার ঘরের দিকে তাকাতেই তার দরজায় বড় আকারের একটা তালা ঝুলতে দেখে ইলমা মনে মনে ভাবল,
উনি নিজের সময় মেপে আগেই চলে গিয়েছে। বাসা থেকে কফি শপের দূরত্ব বেশি না, গুনে গুনে কয়েক কদম হেঁটে গন্তব্যস্থানে পৌঁছে গেল ইলমা। শপের কাচের দরজাটা ঠেলে ভিতরে ঢুকতেই এক অন্যরকম ঘ্রাণে যেন ইলমার পুরো শরীরটা মোহাচ্ছন্ন হয়ে গেল। সারিবদ্ধভাবে একে অপরের প্রাইভেসি ঠিক থাকবে এমন করে বসানো কয়েকটা টেবিলে দখল করে বসে আছে ৭-৮ জন তরুণ বয়সের ছেলে মেয়ে। তারা কফির স্বাদ গ্রহণ করতে করতে একে অপরের সাথে গল্পতে মশগুল হয়ে আছে। হাতের ডান পাশে রিসেপশনে চোখ পড়তেই ইলমা দেখল সেখানে একজন অপরিচিত পুরুষ দাঁড়িয়ে আছেন। পুরুষটি শ্যামলা বর্ণের, চওড়া কাঁধ বিশিষ্ট, মোটামুটি লম্বা। তার বয়স আনুমানিক ৩০-এর কৌটোয় হবে। পরনে একটা কালো রঙের অ্যাপ্রন রয়েছে, মুখশ্রী জুড়ে একটু হাসি নেই। গম্ভীর মুখশ্রী নিয়ে রেজিস্টার খাতায় কিছু লিখছেন। ইলমা সাহস সঞ্চয় করে পুরুষটির দিকে এগিয়ে গিয়ে বলল, আমি আজ নতুন জয়েন করেছি এখানে। আমাকে বলা হয়েছিল আজ থেকে কাজ শুরু করতে, তাই আমাকে আমার কাজটা বুঝিয়ে দাও। লোকটা ইলমার কথা শেষ হতে না দিয়েই নিজ কণ্ঠে গম্ভীর্যতা বজায় রেখে বললেন, ভিতরে দরজার আড়ালে হ্যাঙ্গারে অ্যাপ্রন রাখা আছে, সেটা পরে নিয়ে সেখানে সিনে রাখা মগগুলো পরিষ্কার করে এখানে আনবেন। ইলমা এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল লোকটার মুখশ্রী পানে। মনে মনে ভাবল, পোশাক আশাকে কফি শপের কর্মরত লোক মনে হলেও কথার ধরন ও অ্যাটিটিউড মনে হচ্ছে কোনো মিলিটারি ক্যাম্পের ট্রেনার। অতঃপর ইলমা ভিতর সাইডে এসে অ্যাপ্রন পড়তে পড়তে বিড়বিড়িয়ে বলল, একটু ভালোভাবে বললেই তো হয়, এমন খাটাস কোম্পানির ম্যানেজারের মতো মুখ করে থাকার মানে কি? এই বলে ইলমা সিনের সামনে এসে একে একে সবগুলো মগ যত্নের সহিত পরিষ্কার করতে লাগলো। 10টারও বেশি মগ হবে। সব মগ ট্রেতে সাজিয়ে নিয়ে রিসেপশনের কাছে এলে লোকটা আবারও বললেন, ওই টেবিলের উপর রাখুন। পরিষ্কার কাপড় দিয়ে মগগুলোর অতিরিক্ত সব পানি মুছে ফেলুন। ইলমা নিঃশব্দে মাথা নেড়ে কাজ শুরু করলো। এদিকে একে একে 4টা টেবিল ফাঁকা হয়ে গেল। কাস্টমাররা চলে যাচ্ছেন। তখনই লোকটা আবারও নির্দেশ দিলেন ইলমাকে, টেবিলগুলো পরিষ্কার করে ব্যবহৃত সব মগগুলো সিনে নিয়ে পরিষ্কার করে আবারও এখানে এনে অতিরিক্ত পানি মুছে ফেলবেন। ইলমা নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, মনে হচ্ছে আজ সারাদিন এই লোকটার আদেশ শুনে চলতে হবে আমায়। অতঃপর ইলমা নিজ কাজে লেগে পড়ল। একবার কাস্টমারদের কফি পরিবেশন করছে, আবার কেউ চলে গেলে টেবিল পরিষ্কার করছে, কখনো বিলের রসিদ দিচ্ছে। ঘুরে ঘুরে সব কাজ একাকেই সামলাতে হচ্ছে। আর ওই লোকটা কেবল এক জায়গাতে দাঁড়িয়ে অবিরামভাবে একের পর এক কফি বানিয়ে চলছে এবং একটু পর পর রেজিস্টারে কিছু লিখছে। একটা স্কাই ব্লু কালার লং সিম্পল কাজ করা গাউনের সাথে সাদা রঙের হিজাব পরেছে পিহু। কোনো প্রকার মেকআপের ছিটে ফোটাও নেই মুখে। চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপ বাম দিয়ে নিজের সাজ সম্পূর্ণ করেছে পিহু। হাতে একটা ছোট আকারের পার্স ব্যাগ নিয়েছে, যেখানে নিজের ফোন সহ সারফরাজের দেওয়া এতিম বাচ্চাদের শীত বস্ত্র কিনে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে নগদ টাকা ও কার্ড রাখা রয়েছে। কার্ডে কিভাবে ব্যবহার করতে হয় সে নিয়মটাও সহজভাবে সারফরাজ পিহুকে বুঝিয়ে দিয়েছে। অন্যদিকে নীরা হাঁটুর একটু নিচ পর্যন্ত গিয়েছে এমন একটা অফ হোয়াইট কালারের টপসের সাথে অলিভ গ্রিন কালারের প্লাজো পরেছে। প্লাজোর সাথে ম্যাচ করে একটা ওড়না গলার সাথে পেঁচিয়ে বুকের উপর ফেলে রেখেছে। কাঁধ সমান স্ট্রেট করা চুলগুলো ছেড়ে দিয়ে রেখেছে। মুখে হালকা মেকআপ করেছে আর ঠোঁটে নোট কালার লিপস্টিক দিয়েছে। বাম হাতে একটা ব্রেসলেট, সাথে 2 ইঞ্চি খানেক উঁচু হাই হিল পরেছে নীরা। একসাথে বাইরে এসে আগের থেকে দাঁড় করিয়ে রাখা গাড়িটার পিছনের সিটে এসে বসলো পিহু আর নীরা। ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। বাড়ি থেকে সব থেকে কাছে যে অনাথ আশ্রমটা হয় সেখানে যাবে বলে ঠিক করলো পিহু। কিয়ৎক্ষণের মধ্যে অনাথ আশ্রমে এসে সেখানে পরিচালকের সাথে কথা বলল পিহু ও নীরা দুজনেই। অতঃপর আশ্রমটা একটু ঘুরে ঘুরে দেখলো ওরা কতজন বাচ্চা সেখানে থাকছে বর্তমানে, এছাড়াও শীতের কাপড়ের পাশাপাশি আরো কি কি জিনিসপত্র ওদের প্রয়োজন তা নোট করে নিয়ে আশ্রম থেকে বেরিয়ে সোজা মার্কেটে চলে এলো ওরা। সব কেনাকাটা সেরে আশ্রমে এসে বাচ্চাগুলোর মাঝে পোশাক, খাবার ও তাদের প্রয়োজনীয় কিনে আনা জিনিসপত্রগুলো বিতরণ করে দিল পিহু ও নীরা একত্রে। আরো কিছুক্ষণ ওদের সাথে সময় কাটিয়ে পিহু ও নীরা 15টায় গাড়িতে উঠে বসলো। নীরা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, এবার আমাদের বাংলো বাড়ি নিয়ে চলুন চাচা। ড্রাইভার নীরার কথা অনুযায়ী গাড়ি স্টার্ট করে সেই পথেই রওনা হলো। পিহু বলল, এই অসহায় বাচ্চাগুলোর দিকে আগে যখন তাকাতাম বড্ড মায়া হতো, কিন্তু তখন আমার সামর্থ্য ছিল না ওদের জন্য কিছু করার।
আজ তোমার ভাইয়ের জন্য ওদের কিছু উপকার করতে পেরে মনের ভিতরে কি ভীষণ তৃপ্তি কাজ করছে তা তোমায় বাসায় বলে বোঝাতে পারবো না, নীরা। নীরা হাসি মুখে বলল, সত্যি বলতে আমারও অসহায় বাচ্চাগুলোর জন্য করা প্রথম কাজ ছিল এটা। আমার তো সামর্থ্যের মধ্যেই ছিল শুরু থেকে। তবু কখনোই এই বিষয়গুলো নিয়ে এত মাথা ঘামাতাম না আমি। রাস্তাঘাটে চলাচলের সময় জ্যামের মাঝে কখনো গাড়ি আটকে পড়লে আশেপাশে যে বাচ্চাগুলো এসে সাহায্য চাইতো তাদের ডাকে মাঝে মাঝে কানে তুলতাম, আবার প্রায় সময়ই এড়িয়ে যেতাম। আজ ওদের জন্য তোমার ইচ্ছে শক্তির বদৌলতে কিছু করতে পেরে আমারও মনে প্রাণে অন্যরকম শান্তি কাজ করছে ভাবিপো। কথা দিচ্ছি এখন থেকে প্রায়ই এমন অনাথ আশ্রমগুলোতে যাব আমি। আর নিজের সামর্থ্য অনুযায়ী ওদের সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। নীরার কথা শুনে পিহুর ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। ওদের কথোপকথনের মাঝেই গাড়িটা বাংলোর মেইন গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করলো। পিহু কিছুটা সংকোচ নিয়ে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, চাচা আপনার কাছে একটা ছোট্ট আবদার করার ছিল আমার। ড্রাইভার পিহুর এমন কথা শুনে হেসে নম্রভাবে বললেন, ছি ছি বড় মেম সাহেব, এসব কি কইতাছেন আপনি? আপনি আমার মালকিন। আপনি আমার কাছে আবদার করবেন কেন? আপনি আমারে হুকুম করবেন আর আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। পিহু বলল, আপনি আমার বাবার বয়সী চাচা। আপনাকে আমি সেই নজরেই দেখছি। এখানে মালিক দাসের সম্পর্ক টানবেন না। আপনার কাছে তাই আমার আবদার করাটা শোভা পায়। ড্রাইভার হেসে মাথা নাড়ালেন কেবল। পিহু আবারও বলল, এমপি সাহেব যদি জিজ্ঞাসা করে আপনাকে আমরা অনাথ আশ্রম ও মার্কেট ব্যতীত আরো কোথাও গিয়েছিলাম কিনা, আপনি দয়া করে আমাদের বাংলো বাড়িতে আসার কথাটা তার নিকট বলবেন না। এতে আমাদের সবার বড্ড উপকার হবে। ড্রাইভার বললেন, আপনি নিশ্চিন্তে থাকেন মা, আমি সাহেবরে কিচ্ছু বলবো না এখানে আসা নিয়া। সাহেব আমার কলিজা কাইটটাও সত্যিটা বের করতে পারবো না। পিহু আর নীরা ড্রাইভারের কথায় অনেকটাই স্বস্তি বোধ করলো। অতঃপর ওরা একত্রে গাড়ি থেকে নেমে বাংলো বাড়ির ভিতরে আসার উদ্দেশ্যে হাঁটা ধরল। ঘরোয়া খাবার খাওয়ার বিন্দুমাত্র রুচি লাগছে না তেজের। তবুও জোর করে সামান্য ভাত খেয়েছিল তেজ। হুট করেই নেশা জাতীয় সব দ্রব্য সেবন করা থেকে নিজেকে ছাড়িয়ে নিবে বলে করা প্রতিজ্ঞা এখনো বড্ড পুড়াচ্ছে ওকে। জ্বর এখন নেই বললেই চলে, সর্দির সমস্যা আছে হালকা, হাঁচি পড়া বন্ধ হয়েছে, গলার ভিতরে হালকা খুসখুস ভাবটা নতুনভাবে তৈরি হয়েছে। সকালে ওদের পারিবারিক ডাক্তার এসে তেজকে চেক আপ করে ওষুধ লিখে দিয়ে গেছিলেন। মূলত সকালে ও দুপুরে সেও ওষুধগুলো খেয়েই এখন শারীরিক সমস্যাগুলো অনেকটাই তেজের নিয়ন্ত্রণে চলে এসেছে। ড্রয়িং রুমের সোফায় বসে পেটের উপর সোফা সেটের একটা বালিশ চেপে ধরে রেখেছে তেজ। পরনে একটা গাঢ় নীল রঙের টি শার্ট ও ধূসর রঙের ট্রাউজার রয়েছে। চুলগুলো এলোমেলোভাবে কপালের ওপর বিস্তার করছে। সবেমাত্র শাওয়ার নিয়ে নির্ঝর ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। ওর পরনে রয়েছে একটা অফ হোয়াইট কালারের টি শার্ট ও গ্রে কালারের ট্রাউজার। এক হাতে তোয়ালে ধরে ভেজা চুলগুলো মুছতে মুছতে তেজের পাশে বসে ওর দিকে তাকিয়ে নির্ঝর বলল, তেজ ভাই তুমি তো ঘরোয়া খাবার কিছুই খাচ্ছ না সেভাবে, বাইরে থেকে কিছু আনাবো কি? তেজ বলল, আনানো সম্ভব না। নির্ঝর ভ্রু কুঁচকে বলল, সম্ভব না মানে? সারফারাজ ভাই আমাদের দুজনের কার্ড ব্লক করে দিয়েছেন। এই কার্ড ব্যবহার করে আমরা আর কিছুই কিনতে পারবো না। তেজের কথায় নির্ঝরের চোখের আকৃতি স্বাভাবিকের থেকে বড় হয়ে গেল অনেকটাই। তেজ আবার বলল, হাতে ও বাতে দুই দিক দিয়েই মারার কাজ সম্পূর্ণ করলো ভাইয়া। এবার ভুল না শুধরে নেওয়া পর্যন্ত মিনিমাম টাকাও হাতে পাবো না রে আমরা নির্জয়ীরা। তেজের কথা শেষ হতে না হতেই পিহু আর নীরা একত্রে বাংলো বাড়ির ভিতরে প্রবেশ করলো। তেজ আর নির্ঝরের নজর মূল দরজার দিকে গেল। পিহু পুরোপুরিভাবেই অপরিচিত একজন নির্ঝর ও তেজের কাছে। আর নীরাকে তো পুরোপুরি 2 বছর পর দেখছে ওরা সামনাসামনি। নির্ঝর আর তেজ দুজনেই বসা থেকে উঠে দাঁড়ালো। অবাক ভাব ওদের দুজনের মুখশ্রী জুড়ে ফুটে আছে। নির্ঝর বলল, নীরা। নীরা আর পিহু ওদের দুজনের সম্মুখে দাঁড়ালো। নীরার মুখ পুরো হাঁ হয়ে গিয়েছে তেজকে এই রূপে দেখে। কারণ নীরা ও তেজের ইনোসেন্ট সাদাসিধা আনস্মার্ট লুকটাই দেখে এসেছে বহুকাল ধরে। তেজ বলল, নীরা তুই কবে দেশে আসলি? নীরা ডুব গিলে নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বলল, তুমি কি তেজ ভাই? আমাদের তেজ ভাই? আসলেই তুমি তেজওয়ার খান তেজ? তেজ কিছুটা মুখ কুঁচকে নিয়ে বলল, নাটক কমায় কর, বহুত প্যারায় আছি এই রূপ নিয়ে। নীরা বলল, কে বলেছিল এই প্যারা নিতে তোমায়? শুরু থেকেই যদি নিজেকে এই রূপেই রাখতে ঘরে ও বাইরে সবার সামনে, তাহলে তো আজ এই দিনটা দেখতে হতো না তোমায়। তেজ কপট রাগ নিয়ে বলল, 2 বছর ধরে কারোর সাথে কোনো যোগাযোগ রাখিসনি, আজ 2 বছর পর দেশে ফিরে আমাকে জ্ঞান দিচ্ছিস?
কে চাইছে তোর জ্ঞান? তেজের কথায় নীরার মুখ ফ্যাকাশে হয়ে এলো। নির্ঝর বলল, তেজ ভাই, শান্ত হও তুমি। এখন এভাবে রাগারাগি করার সময় নয়। আর নীরা, তোর সাথে উনি কে? পিহু শান্ত কণ্ঠে বলল, আমি আপনাদের বড় ভাই সারফরাজ ইউসুফ খানের বিয়ে করা বউ, প্রহেলিকা পিহু। পিহুর এরূপ কথা শুনে তেজ আর নির্ঝর একসাথে উচ্চস্বরে বলল, কি বললেন আপনি? বড় ভাইয়া বিয়ে করেছেন?